আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির 23-24 সেশনে আসা শিফট 1-এর কোশ্চেন সলভ করব। তো এই কোশ্চেনগুলো সলভ করার সময় আমরা স্পেসিফিক কিছু কথাও এক্সট্রা বলবো, ঠিক আছে? ওই চ্যাপ্টার রিলেটেড বা ওই টপিকের কি ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো আসতে পারে পরবর্তী এক্সামগুলোতে, ঠিক আছে? তো চলো একটু আমরা শুরু করি। তার আগে একটু বলে নিই যে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষার ধরনটা একটু ভিন্ন বলতে তোমার এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে টোটাল ম্যাথ কোশ্চেন আসবে 12 + 25 37। 37টা কোশ্চেন আসে রাজশাহী ইউনিভার্সিটিতে ম্যাথ থেকে, ঠিক একইভাবে বায়োলজি থেকেও। কারণ এখানে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আবশ্যিক মানে বাধ্যতামূলক, আর একটা অংশ থাকবে আমাদের কি ঐচ্ছিক। তো এই ঐচ্ছিকের ভিতর ম্যাথ বায়োলজি আলাদা করে থাকবে এবং একটা অংশে থাকবে ম্যাথ প্লাস বায়োলজি। তো এই জন্য অন্য অন্য ভার্সিটি থেকে এই ভার্সিটির পরীক্ষাগুলো একটু আলাদা, ঠিক আছে? তো আমাদের শিফট 1-এর ভিতরেই সলভ করতে হবে টোটাল 37টা কোশ্চেন, ঠিক আছে? তো আমরা একটু সলভ করি, চলতে থাকি ধীর গতিতেই। দেখো, ও মাই গড, প্রথমে ইন্টিগ্রেশন। আচ্ছা দেখো, বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন e⁴x cos x + sin x dx এর মান কোনটি? আচ্ছা আমরা এটা দেখব। তার আগে একটা ছোট্ট একটা ফর্মুলা আমরা দেখে নিই। ছোট্ট একটা ফর্মুলা, e⁴x f of x plus f prime x dx। এইরকম যদি কখনো ফরম্যাট থাকে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ইন্টিগ্রেশনের e⁴x f of x plus c। এখন এই সিটা আসলে একটু কথা, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। এখানে অপশনে মনে করো, অপশনে যদি এমন থাকে যে অনির্দিষ্ট যৌগজ কিন্তু অপশনে অ্যান্সার সি নাই, ঠিক আছে, কিন্তু ওই একই মান যেটা ঠিক ছিল সেটাতে আবার সি আছে, মানে সহজ কথায় একই অপশন দুইবার আছে, একটাতে সি আছে একটাতে নাই। তো এই ক্ষেত্রে তোমাকে দিতে হবে যেটাতে সি আছে, অনির্দিষ্ট যৌগজ, ঠিক আছে? তো আমরা ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রাখি যে এখানে আমাদের সি অবশ্যই থাকবে একটা প্লাস সি। এখন দেখো আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে আমরা একটু বলে নিই, আমি যদি এটাকে এই ফর্মেটের সাথে মিলাই e⁴x, এখন আমি যদি এইটাকে f of x হিসেবে কনসিডার করি তাহলে আমি ডিরেক্ট কি পাচ্ছি, এর ডিফারেন্সিয়েশন, সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে cos, তাহলে ডিরেক্ট আমি পাচ্ছি f prime x। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে? e⁴x sin x। তাহলে এইটা ডিরেক্ট যদি আমি অ্যান্সার বলি, অ্যান্সার হবে e⁴x sin x plus c। দিস ইজ আওয়ার আনসার ই। ওকে, এখন এখান থেকে কিছু এক্সট্রা কথা কি, আমাদের আর একটা খুব ইম্পর্টেন্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা একটু আমরা দেখি। দেখো সেই ফরম্যাটটা হচ্ছে e⁴ax a f of x। যদি এরকম কখনো ফরম্যাট থাকে, সিমিলার ফরম্যাট, সিমিলার টাইপের ম্যাথ, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে শুধুমাত্র এখানে এটা চলে আসবে, মানে সহজ কথা e⁴ax e⁴x এ আসবে, আর f of x যেটা আছে সেটা এখানে চলে আসবে। ওকে, তো ভবিষ্যতের জন্য একটু আমরা মাথায় রাখি, কারণ ভবিষ্যতে এরকম আসতেই পারে আমাদের, ঠিক আছে? আমাদের নেক্সট কোশ্চেন, এখানে বলা হচ্ছে 12 মিটার/সেকেন্ড বেগের দুই পাশে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত অংশদ্বয় কত মিটার/সেকেন্ড? এখন আমাদের একটু মনে রাখা দরকার, এটা যদি আমি এক্সিস কনসিডার করি, ধরো এটা হচ্ছে আমাদের 12, ইউনিট হচ্ছে মিটার/সেকেন্ড। এখন বলছে 30 ডিগ্রি, ধরলাম এটা আমার 30 ডিগ্রি আর ধরলাম এটা 60 ডিগ্রি, ঠিক আছে? তো এখন বলো দেখি এটাকে আমি কি লিখতে পারি? এটা কি লিখতে পারি? 12 cos 30 কম্পোনেন্ট, মানে 12-এর কম্পোনেন্ট যদি আমি এইদিকে নিই তাহলে কি পাবো, সেটা হচ্ছে ম্যাটার এখানে। তাহলে এটা যদি আমি হিসাব কিতাব করি, কি ঘটনা ঘটে? 12 cos 30 মানে হচ্ছে √3/2 6√3। এখন আমি অপশনের দিকে যাব, এইটা বের করার আগে আমি এই কম্পোনেন্টটা বের করার আগে অপশনে যাব, কারণ কি যেহেতু এমসিকিউ সময় বাঁচাইতে হবে। এখন যদি এমসিকিউ এ গিয়ে দেখি অপশনে এই 30 ডিগ্রি মানে প্রথম অংশের শুধুমাত্র একটাই অপশনে আছে 6√3, তাহলে আমার সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে? তো চলো আমরা একটু দেখি
তো 6√3 6 24 24√2, তার মানে অ্যান্সার অবশ্যই আমাদের কত? এইটা 6√3, এটা বোঝাই যাচ্ছে আমাদের, ঠিক আছে, কারণ অপশন একটাই আছে, দ্বিতীয় আর কোনো কথাই নেই, যেহেতু কোনোটিই নেই, এরকম কোনো অপশন আমাদের রাখিনি তারা। ওকে, দেখো 2π/3, দ্যাট মিনস 120 ডিগ্রি কোণে কার্যরত 4 নিউটন এবং 1 নিউটন মানের বল দুইটির লব্ধির মান। তো লব্ধির মান খুব ইজি কোশ্চেন আমাদের, আমরা জানি যে PQ দুইটা বল যদি থিটা কোণে পরস্পর ক্রিয়া করে, তাহলে এদের লব্ধি আমি যদি ধরে নিই আর, এদের লব্ধি যদি আমি আর ধরে নিই, তাহলে আমি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, R = √P²Q² 2PQ cos θ। তো আমরা জাস্ট কি করব, জাস্ট শুধু ভ্যালুগুলো এন্ট্রি দেবো এখানে। তাহলে আমরা বসাচ্ছি √, ধরলাম এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, আর এটা হচ্ছে আমাদের θ 120। তাহলে P 4² 16 + 1 + 2 4 1 cos 2π/3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 16 + 1 + cos 120 মানে হচ্ছে -½ তাহলে এই 2 দিয়ে এই 2 আমরা কেটে দিতে পারি। ওকে, তাহলে আমাদের এখানে থাকতেছে -4। তাহলে আমি হিসাব একটু করে নিই, √, 17 4 বাদ দিলে থাকে 13, √13। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 13 নিউটন। কারণ কি, নিউটন এককই দেওয়া আছে আমাদের, এগুলো নিউটন এককে আছে, অ্যান্সার হচ্ছে আমাদের 13 নিউটন, √13 নিউটন। তো এখন শোনো, এগুলোর ক্ষেত্রে পরবর্তীতে কোশ্চেন আসতে পারে কি করে, এটা একটু আমাদের জানতে হবে, মানে এর পরবর্তীতে কোশ্চেনগুলো কি করে আসতে পারে। এখন পরবর্তীতে কোশ্চেনগুলো বলবে একটু অন্যরকমভাবে। কিভাবে বলবে, বলা হলো যে একটা নির্দিষ্ট কোণে ক্রিয়ারত দুইটি বল P এবং Q এবং এদের লব্ধি R, যদি P এর মান একটা নির্দিষ্ট ভ্যালু বলা থাকলো যে P এর মান এত হয় এবং লব্ধি এত হলে Q এর মান কত, তাহলে জাস্ট কি করবা, এখান থেকে সিমিলার ফর্মুলা অ্যাপ্লাই করবো। এইটা ফর্মুলা থেকে আমরা জাস্ট শুধুমাত্র Q এর ভ্যালুটা বের করে নেবো, সেক্ষেত্রে জাস্ট Q এর ভ্যালুটা বের করে নেবো, প্রবলেম সলভ। ছোটবেলার কোশ্চেন আমাদের এইটা, তাই তো? তোমরা যারা অলরেডি এখন ইন্টার পরীক্ষা দিবা, মানে পরীক্ষা দিছো ইন্টারমিডিয়েট এবং ভার্সিটি দিবা, তো তারা তো এসএসসি অবশ্যই পড়েই আসছো। তো এসএসসিতে এই কোশ্চেন খুব একটা ওয়েল নন কোশ্চেন, বোর্ড পরীক্ষায় খুব বেশি আসে। তো সেই কোশ্চেন রাজশাহী ইউনিভার্সিটি রিপিট করছে। এরা দুঃখজনক কিনা সুখকর এটা আসলে বলাটা কঠিন। দেখো, কারণ এই কোশ্চেন সবাই পারছে, তাই না? কি বলছে, একটি উৎপাদক যদি এত হয়, তাহলে আমরা জানি, একটু কথা বলি যে x - a যদি f(x) এর একটা উৎপাদক হয়, তাহলে আমরা কি লিখতে পারি, f(a) = 0। এটা লিখতে পারি তো আমরা, তাই না? কারণ এটা কি বলে দিছে, এটা যদি একটা উৎপাদক হয়, তাহলে f(x) এর জায়গায়, এই x এর জায়গায় আমি a বসাইতে পাবো এবং সেটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 0। এই কনসেপ্টটুকুই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখতে থাকো, x = 1, তাহলে আমি ধরলাম f(1) 1 - 6 + k = 0, k = 5। ভেরি ইজি, 10 সেকেন্ড জাস্ট, k = 5। এটা কি বুঝতে পারলা? অনেক সোজা কোশ্চেন। নেক্সট, আচ্ছা দেখো, আমরা এই কোশ্চেনটা সলভ করি। কি বলতেছে এই কোশ্চেনে, বলা হচ্ছে যে দ্বিতীয় সারির উপাদানগুলোর কি সহগুণক। এখন বলো, সহগুণক বলতে কি বুঝতেছো তুমি? সহগুণক বলতে তুমি কি বুঝতেছো? সহগুণক বলতে বোঝাচ্ছে যে উপাদানের, এটার মনে করো উপাদানগুলো এরকম আছে, কিছু উপাদান আমাদের, এগুলো আবার 0 0 ভাবিও না, এমনি গোল্লা দিচ্ছি, অবস্থান বোঝাচ্ছি। এর সাপেক্ষে সহগুণক বের করতে বললো, তাহলে এই সারি এই কলাম বাদ, তাই তো? এই সারি এই কলাম বাদ। তাহলে আমাদের হিসাব বা আমি যে ক্যালকুলেশন করব সেগুলোর ভিতরে নেব কোনগুলো, এইগুলা, ঠিক আছে? তাহলে এগুলো নিয়ে নতুন একটা ম্যাট্রিক্স আমাদের তৈরি হবে, এখানে একটা নতুন ম্যাট্রিক্স তৈরি হবে উপাদানগুলো নিয়ে, ঠিক আছে? এখন এর চিহ্ন যেমন, সে চিহ্নটা অবশ্যই এর সামনে চলে আসবে, এটা হচ্ছে ম্যাটার। তো আমরা এটা একটু সলভ করি, কোশ্চেনটা বোঝো। রাজশাহী ইউনিভার্সিটিতে মেবি এই 23-24 সেশনে
যে দুইটা একটা সব থেকে কঠিন ম্যাথ দিছে, কঠিন বলতেছি না, মানে টাইম কনজিউমিং কিছু ম্যাথ, তার মধ্যে এইটা একটা। ঠিক আছে, দেখো আমরা একটু সলভ করি। সহগুণক A2, তাহলে কার সহগুণক A2? তাহলে প্রথমে দ্বিতীয় সারি বরাবর যেটা আছে, তাহলে এইটার সহগুণক হচ্ছে ক্যাপিটাল A2, তাই তো? তাহলে আমরা লিখতেছি ডিরেক্ট, আমরা এই লাইনে ডিরেক্ট এখানে বসাবো। তাহলে A3, আমি চিহ্ন পরে লিখতেছি, আগে লিখে ফেলি। তাহলে এই বরাবর বাদ দিলাম, তাহলে B1 C3 মাইনাস B3 C1। ওকে, এরপর আসো এর চিহ্নটা কেমন ছিল। এর চিহ্নটা আসলে কেমন ছিল? এর চিহ্নটা নেগেটিভ ছিল। কারণ কি? এর অবস্থান কোথায়? এর অবস্থানটা কোথায়? 2 নম্বর সারি 1 নম্বর কলাম। তাহলে 2 আর 1 যোগ করে হয় 3। তো 2 আর 1 যোগ করে যদি 3 হয়, তাহলে আমাদের বিজোড় সংখ্যা হলে সেই অবস্থানগত যে উপাদান, মানে এর সাপেক্ষে যদি আমি সহগুণক নেই, তাহলে সেটা নেগেটিভ আসতেছিল সামনে। তো সেই শর্তে এটা নেগেটিভ চিহ্ন সামনে চলে আসবে। তাহলে আমরা নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম, নেগেটিভ। ওকে, আমরা নেগেটিভ দিয়ে দিলাম। এরপর দেখো, এরপর আমাদের নিতে হবে কার সাপেক্ষে? নিতে হবে আমাদের এইটার সাপেক্ষে। এইটার সাপেক্ষে কি হবে? এই কলাম এই সারি বাদ। তো এই কলাম আর এই সারি যদি বাদ যায়, তাহলে আমাদের কি আসতেছে? B3, চিহ্ন পরে দিব, B3 B2 বলতে A1 C3 মাইনাস A3 C1। এখন এর চিহ্ন এখানে প্লাস আছে, সমস্যা নাই, কিন্তু এই B2 মানে এই সহগুণকটার চিহ্নটা কেমন আসবে? পজিটিভ আসবে, কারণ 2 নম্বর সারি 2 নম্বর কলামে আমাদের অবস্থান যেটা আছে, এই অবস্থানের চিহ্ন হচ্ছে পজিটিভ। সুতরাং এখানে আমি দিলাম পজিটিভ। ওকে, এরপর চলো নেক্সট কি বলা হচ্ছে? C3 ক্যাপিটাল C2। তো ক্যাপিটাল C2টা কি? ক্যাপিটাল C2 হচ্ছে আমাদের এইটার সাপেক্ষে। তাহলে এইটা সারিবাদ কলামবাদ, তাহলে আমরা লিখে ফেলি C3 C2 হচ্ছে আমাদের A1 B3 মাইনাস A3 B1। ওকে, এবার দেখো এর চিহ্নটা কেমন? এর চিহ্নটা নেগেটিভ। কারণ কি? 2 নম্বর সারি 3 নম্বর কলাম, 2 আর 3 যোগ করে হয় 5, বিজোড় সংখ্যা, চিহ্ন নেগেটিভ। সুতরাং আমি চিহ্ন দিচ্ছি নেগেটিভ। এখন তোমার কাজ হচ্ছে তুমি জাস্ট শুধু একটু ক্যালকুলেশন করো, চিন্তা করো। দেখো আমরা একটু চিন্তা করি, মাইনাস A3 B1 C3, মাইনাসে মাইনাসে প্লাস C3 A3 B1 কেটে যাবে, মাইনাস প্লাস ক্যান্সেল। ওকে, সিমিলারলি মাইনাস মাইনাসে প্লাস হবে A3 B3 C1, এরকম মাইনাস A3 B3 C1 কেটে যাবে, সিমিলারলি বাকি অংশটা কেটে যাবে। তার মানে এখানে তুমি ক্যালকুলেশন করে যেটা পাবা সেটা কি? অ্যান্সার হচ্ছে 0। তাহলে আমাদের এখানে অ্যান্সার কোথায়? আমাদের অ্যান্সার হচ্ছে C0। কি বুঝতে পারলা? একটু রিমাইন্ডার, আমাদের পরবর্তী কোনো এক বছর বা বিভিন্ন ইউনিভার্সিটিতে অলরেডি এরকম অনেক কোশ্চেন আসছে যে একটা ম্যাট্রিক্স দেয়া আছে। কি দেয়া আছে? একটা মনে করো একটা ম্যাট্রিক্স দেয়া আছে, বলা হলো এটা একটা ম্যাট্রিক্স, অবস্থান আছে মনে করো A B C D E F G H I। শুধুমাত্র বলা হচ্ছে এই উপাদান অথবা যে কোনো একটা উপাদান এর সাপেক্ষে সহগুণক নির্ণয় করো। তার মানে ওই কনসেপ্ট, সিমিলার কনসেপ্ট কাজে লাগে আমাদের এই প্রবলেমটা সলভ হলো। তার মানে এটা আমাদের সহগুণকের কনসেপ্ট থেকে চলে আসছে। এখন যেগুলোর অবস্থান একটু মনে রাখবা, যেগুলোর অবস্থান জোড় সংখ্যা, মানে অবস্থানের সমষ্টি বলতে সারি প্লাস কলাম, এই অবস্থানটা তাদের মানে জোড় সংখ্যা। এই জোড় সংখ্যার ক্ষেত্রে সহগুণক এবং অনুরাশির মান সেম। শুধুমাত্র একটা চিহ্নের পরিবর্তন হয় তখন যখন এদের অবস্থানগত যোগফল অর্থাৎ সারি এবং কলামের যোগফলটা ঋণাত্মক হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। চলো নেক্সট প্রবলেম। ওকে, আবারও ইন্টিগ্রেশন, তাই তো? ব্যাক টু দ্য পেভিলিয়ন। এখন ইন্টিগ্রেশন আসলে ভয় পাও তোমরা, ভয় পাওয়ার কিছু নেই। দেখো অনেক সুন্দর সুন্দর ইন্টিগ্রেশন, জাস্ট শুধু একটু বোঝো। তুমি ইন্টিগ্রেশনে 8টা থেকে 10টা টাইপ একটু মনে রাখতে পারো যদি, আশা করা যায় ইন্টিগ্রেশন থেকে যদি 2টা বা 3টা বা 4টা কোশ্চেন আসে, অন্তত 4টা আসলে 2টা তো পাবেই, মানে
শুধুমাত্র 8টা 10টা টাইপ ম্যাথ, সব পড়ার দরকার নাই, 8টা 10টা টাইপ অন্তত দেখে যাও নিজের সেফের জোনের জন্য। ঠিক আছে, তো দেখো এটা খুব ইজি কোশ্চেন। ইজি কোশ্চেন কেন, আমরা কিছু কিছু জিনিস এইভাবে করার চেষ্টা করব, যে মনে করো হরে কিছু একটা আছে, লবে আর একটা কিছু একটা থাকবে, এটাকে ইন্ডিকেট করতে হবে কোনো একটা চলকের সাপেক্ষে, কোনো একটা চলকের সাপেক্ষে এটাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। এখন আমি সর্বপ্রথম লক্ষ্য করব যে হরে যা আছে অথবা হরে যে চলকের অংশটুকু আছে এই চলকটুকুকে কোনোভাবে ধরে বলতে জেড ধরলাম আমি, তুমি থিটা ধরতে পারো, হোয়াট এভার তুমি যাই ধরো, তার ডিফারেন্সিয়েশন ওই সিমিলার ফাংশনে আছে কিনা। ওই সিমিলার ফাংশন বলতে যে এই যে পুরো একটা ফাংশন, এই ফাংশনের ভিতর আরও স্পেসিফিকভাবে যদি আমি বলি, যে আরও যদি স্পেসিফিকভাবে বলি তাহলে এই লবের ভিতর আছে কিনা। ঠিক আছে কথা, তাহলে আরেকবার একটু আমরা ভালো করে বলি, ভালো করে বলতে রিমাইন্ডার দিই একটু আর কি। তো সেইটা হচ্ছে লবে এবং হরে আমাদের ফাংশন থাকবে, আমাদের মাথায় রাখতে হবে যে হরে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ, কোনো একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ লবে আছে কি না, যদি থাকে সেই অংশটাকে তুমি জেড ধরে নিবে। ঠিক আছে, তো চলো সিমিলার কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন দেখো তুমি অলরেডি ভাবতেছো যে x⁴ এর ডেরিভেটিভ তো এখানে নাই। হ্যাঁ, x⁴ এর ডেরিভেটিভ নাই, এটা সত্য, কিন্তু অন্য কিছু আছে। কি অন্য কিছু, সেটা x²। আমি x² যদি জেড ধরি তাহলে তুমি কি পাবা, 2x dx = dz। ওকে, 2x dx = dz। এখন তুমি দেখো ভাইয়া, তোমার এই লবে x dx আছে, তাহলে আমার দেখো অলরেডি কিন্তু আমি x dx এর ভ্যালুটুকু পেয়ে গেছি। তাহলে আমার দরকার কি, দরকার হচ্ছে x dx, যেটা আমি অলরেডি পেয়ে গেছি, তাহলে dz /2। তাহলে আমি কি করতে পারি, আমি এই পুরো ফাংশনটাকে আর x এর সাপেক্ষে রাখবো না, কোথায় নিয়ে যাব, z এর সাপেক্ষে নিয়ে যাব। তো চলো আমরা কনভার্ট করে নিই। দেখো আমরা যদি এখন পুরোটুকু কনভার্ট করে নেই, আমি লিমিট আপাতত দিচ্ছি না, শেষে গিয়ে বসাবো। dz সামনে থাকবে আমাদের হাফ, 2টাকে আমরা বাহির নিয়ে আসলাম নিচে হরে, তাহলে এখানে হয়ে গেল z² + 1। z² + 1। এখন বলো যে এই অংশটার ইন্টিগ্রেট করলে তুমি কি পাবা। তার আগে তোমার কাছে কোশ্চেন যে তুমি এই অংশটা যদি পাইতে চাও তাহলে কাকে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ ইন্টিগ্রেশনের ডেফিনেশনই দেওয়া হয় এমনভাবে, ইনভার্স অফ ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, মানে ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স ফাংশন অফ ডিফারেন্সিয়েশন। তো এই শর্তে যদি আমরা কথাবার্তা বলি তাহলে দেখো আমরা অলরেডি জানি d dx tan ইনভার্স x, এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো 1/1 + x²। এটা পাবা তুমি। তাহলে এই অংশটাকে যদি ডিফারেন্সিয়েট করে তুমি এটা পাও, তাহলে এইটা কি সত্য না যে তুমি এই অংশটাকে ইন্টিগ্রেট করলে তুমি এটা পাবা, কথা সত্য তো, তাই না? তাহলে আমরা সেটাই লিখবো ডিরেক্ট, আমরা ডিরেক্ট লিখে দিচ্ছি যে হাফ tan ইনভার্স z। এখন কথা হচ্ছে এই z এর আমি ভ্যালু বসাবো, কারণ আমি যা ধরে নিছি তাই বসাবো, tan ইনভার্স x²। এখন আমার এখানে লিমিট বসানোর পালা। লিমিট x এর লিমিট ছিল 0 থেকে 1 পর্যন্ত, আমি x এর লিমিটে বসাই দিলাম। তো এক্ষেত্রে তোমাদের একটু মনে রাখা উচিত, তুমি অনেক সময় এই ঝামেলাটাই করো। কি ঝামেলা, তুমি x এর ভ্যালু এখানে না বসায়ে কি করো, এই z এর এই জায়গাতেই তুমি লিমিটটাকে বসায় দাও, আপার লিমিট লোয়ার লিমিট বসায় দাও। তো এই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে তুমি যে লিমিটটা বসাবা সেটার কিন্তু ভেরিয়েবল ছিল x, কিন্তু তুমি যদি ভুলে এই লাইনে বসায় দাও, মানে এই লাইনে যদি তুমি বসায় দাও সেখানে কিন্তু ভেরিয়েবল হয়ে যাবে z। কথা কি বুঝতে পারছো? তাহলে কি করা উচিত, ওই x এর মানটাকে সিমিলারলি z এ কনভার্ট করে নেওয়া উচিত ছিল। কথা কি বুঝছো? তো আমরা সেগুলো করতেছি না, আমরা ডিরেক্ট মেইন ফাংশন x এ ফিরে যাব, এরপর আমরা লিমিট বসাই দিব। চলো আমরা শেষ করে ফেলি। হাফ tan ইনভার্স 1² তো tan ইনভার্স 1 মানে কি 45, তার মানে π/4 মাইনাস tan 0 মানে 0, তার মানে
আলটিমেট রেজাল্ট হচ্ছে 1/2 × π/4 π/8 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 এই যে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, বুঝতে পারছো আশা করি। তো এইরকম ম্যাথগুলো আসার সম্ভাবনা কম্পিটিটিভ এক্সামে অনেক অনেক বেশি, একটু মাথায় রাখবো আমরা। দেখো ইনভার্স ত্রিকোণমিতির একটা আমাদের ম্যাথ চলে আসছে। এই ম্যাথের ক্ষেত্রে সাইন ইনভার্স মাইনাস কস এক্স প্লাস সাইন ইনভার্স কস 3x। তো এই ম্যাথটা তোমরা দুইভাবে মেইনলি সলভ করতে পারো, তো কি করে সলভ করতে পারো দুইভাবে? প্রথমত তুমি চিন্তা করতে পারো যে আমি কোনো কনভার্ট করব না, ডিরেক্ট অ্যাপ্লাই করব, তো করো, কোনো সমস্যা নেই। তাহলে অ্যাপ্লাই করো সাইন ইনভার্স এ প্লাস সাইন ইনভার্স বি, সাইন ইনভার্স এ প্লাস সাইন ইনভার্স বি। কিন্তু পরীক্ষার হলে তোমাকে রাফ করার কোনো জায়গায় তারা দিবে না, তোমার সময়ও তেমন থাকবে না। তার মানে এমন একটা উপায় বের করা লাগবে যাতে করে খুব ইজিলি কাটাকাটি গিয়ে প্রবলেম সলভ হয় যোগ বিয়োগ করে, তাই তো? তো আমরা সেটাই করবো এখন। দেখো আমি প্রথমে এই সাইন ইনভার্স মাইনাস থিটা, তাহলে কি লিখতে পারি? মাইনাস সাইন থিটা। তাহলে মাইনাসটাকে একটু বাইরে আমি নিয়ে আসি, তাহলে মাইনাস সাইন ইনভার্স থিটা, থিটা বলতে কি কজ এক্স, প্লাস সিমিলার থাকবে এখানে সাইন ইনভার্স কজ 3x। ওকে, এবার দেখো এবার আমি কি করব? এবার এই মাইনাসটা মাইনাসের মতো থেকে যাবে, থাকলো। আমার উদ্দেশ্য হচ্ছে এই কসটাকে কোনোভাবে যদি আমি সাইনে কনভার্ট করতে পারি, এই কসটাকে যদি কোনোভাবে আমি সাইনে কনভার্ট করতে পারি, সাইন এবং সাইন ইনভার্স এবং সাইন এখানে যাই থাক সেটা ম্যাটার না, এই দুটো কেটে যাবে, আলটিমেটলি রেজাল্ট শুধুমাত্র এই অংশটা থাকবে আমাদের, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, তো দেখো আমরা সাইন লিখলাম, ইনভার্স। এখন কসকে সাইনে নিয়ে যাওয়ার উপায় হচ্ছে π/2, তাহলে আমরা সাইন π/2 মাইনাস এক্স দিয়ে দিলাম, প্লাস সাইন ইনভার্স কস 3x। তাহলে কি করব আমরা? সিমিলারলি সাইন π/2 মাইনাস 3x। তাহলে আমরা এই কন্ডিশন যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি কি কেটে যাবে? সাইন ইনভার্স সাইন, সাইন ইনভার্স সাইন। তার মানে আলটিমেটলি রেজাল্ট হচ্ছে আমাদের মাইনাস π/2 মাইনাস এক্স প্লাস π/2 মাইনাস 3x, মাইনাস π/2 প্লাস এক্স প্লাস π/2 মাইনাস 3x গেল, এটা গেল, তার মানে মাইনাস 2x। আলটিমেটলি রেজাল্ট হচ্ছে মাইনাস 2x, মাইনাস 2x আমাদের হচ্ছে এটা রেজাল্ট। বুঝতে পারছো? মানে ব্যাপারটা হচ্ছে আমরা সব থেকে সহজ উপায় ম্যাথগুলো করার চেষ্টা করবো পরীক্ষার হলে। তোমার রাফ করার জায়গা নাই, সময় কম, মাথায় টেনশন, ঠিক আছে? তো এর উপর যদি আবার এমন ঘটনা ঘটে যে আগে কোনো ভার্সিটিতে হয়নি, তাহলে তো টেনশন আরও কয়েক গুণ তোমার মাথায়। তো এই জন্য টাইম একটু বাঁচানোর চেষ্টা করতে হবে, একটু এক্সারসাইজ বাড়ায় দাও। তো দেখো আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ দেয়া আছে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে পি ইকুয়াল টু হোয়াট। তো এখন কথা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে কি হয়? আসলে এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো এফ স্কোয়ার ইকুয়াল টু সি হতো। যদি উভয় অক্ষকে স্পর্শ করতো তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি হতো। তার মানে আমাদের যেহেতু শুধুমাত্র বলছে এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে আমি শুধুমাত্র নেব জি স্কোয়ার ইকুয়াল টু সি। যদি বলতো ওয়াই অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে আমি নিতাম এফ স্কোয়ার ইকুয়াল টু সি। যদি বলে উভয় অক্ষকে একই সাথে স্পর্শ করে সেক্ষেত্রে হতো জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। তো আমরা এখানে একটাই নিচ্ছি কারণ কন্ডিশনটা হচ্ছে শুধুমাত্র একটাই। ওকে, তাহলে আমরা প্রথম উদ্দেশ্য থাকবে জি বের করে নেব, আমরা এখান থেকে এফ বের করে নেব। এফ না হলেও চলবে, শুধুমাত্র জিটা বের করে নেব। জি হচ্ছে কি কেন্দ্রের স্থানাঙ্ক। তো জি ইকুয়াল টু কত? এক্স এর সহগ ডিভাইডেড বাই 2। জি যদি মাইনাস জি হতো তাহলে এক্স এর সহগ ডিভাইডেড বাই -2। তার মানে আমরা জি বের করতেছি, জি ইকুয়াল টু এক্স এর সহগ -8 ডিভাইডেড বাই 2 -4। এক্স আসলে আমাদের -4। তো এফ এর আমাদের যেহেতু দরকার নাই সেটা আমরা বের করছি না। আর এখানে সি ইকুয়াল টু লিখতে পারি আমি পি। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করায় জি স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে -4 স্কোয়ার ইকুয়াল টু সি। আলটিমেটলি সি ইকুয়াল টু 16। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ 16। ওকে, ভেরি ইজি কোশ্চেন। কি বলা হচ্ছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 ইকুয়াল 1 অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন উপকেন্দ্রিক লম্ব, আমরা দেখো অধিবৃত্তের দুইটা সাধারণ আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস
ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হতে পারে একটা স্ট্যান্ডার্ড ফর্মেট, আর একটা হতে পারে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। আমাদের এই দুইটা ফর্মেট হতে পারে। তো আমাদের এই ক্ষেত্রে এই ফর্মেটটা মিলে যাচ্ছে, তো আমরা এই ফর্মেট দিয়েই ম্যাথ করব। এবং এই ফর্মেটের ক্ষেত্রে আমাদের যে উপকেন্দ্রিক লম্ব বলছে, এই উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্য সেইটা হবে 2a স্কোয়ার বাই বি। 2a স্কোয়ার বাই বি কোন ক্ষেত্রে? এইটার ক্ষেত্রে। যদি এইটার ক্ষেত্রে হতো জাস্ট এ বি চেঞ্জ হয়ে যাইতো, কি হতো? 2b স্কোয়ার বাই এ। কি কথা ঠিক আছে? কি কথা বললাম? আমাদের এইটা যেহেতু দেয়া আছে, এইটা দেয়া আছে বলতে এইটা ফর্মেটের সাথে মিলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যে উপকেন্দ্রিক লম্ব, এটা সূত্র হচ্ছে 2a স্কোয়ার বাই বি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যদি আমাদের এইটা ফর্মুলার সাথে মিলে যাইতো সেক্ষেত্রে হতো আমাদের 2b স্কোয়ার বাই এ। এটা আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হতো। তো একটু মাথায় রাখবো আমরা। চলো এই প্রবলেমটা একটু সলভ করে ফেলি। তাহলে আমরা একটু তুলনা করি যে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই √2 স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 আর বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 1। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2a স্কোয়ার ডিভাইডেড বাই বি 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল 4। আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 4। বুঝতে পারলাম? অনেক ইজি, অনেক ইজি। জাস্ট শুধুমাত্র একটু ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে এবং পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে। দেখো এখানে বলা হচ্ছে z ইকুয়াল টু 1 মাইনাস আই ডিভাইডেড বাই 1 প্লাস আই। এখন এইটার ক্ষেত্রে আমরা একটু একটা শর্টকাট দেখার চেষ্টা করব। মনে করো তোমাকে একটা জটিল সংখ্যা বলা হচ্ছে z ইকুয়ালস টু এ প্লাস আইবি বা বিআই সি প্লাস ডিআই। তোমাকে বলা হচ্ছে এইটা একটা জটিল সংখ্যা। তো তোমাকে বলা হলো দুইটা কোশ্চেন হইতে পারে, এখান থেকে সম্ভাব্য কোশ্চেন হইতে পারে দুইটা কোশ্চেন কি কি হইতে পারে? হতে পারে রিয়েল অফ জেড, হতে পারে ইমাজিনারি অফ জেড ইকুয়াল টু হোয়াট। তো দুইটা কথাই হইতে পারে। তো আমরা এখানে যেহেতু রিয়েল অফ জেড মানে সহজ কথায় এইটাকে যদি তুমি একটু সুন্দর ফর্মেটে নিয়ে আসো, সুন্দর ফর্মেট বলতে এ প্লাস আই বি, এই ফর্মেটে যদি তুমি নিয়ে আসো তাহলে এখানকার বাস্তব অংশ বলতে বোঝাচ্ছে এ, এইটা যা থাকবে এইটাকেই বলা হচ্ছে রিয়েল মানে বাস্তব অংশ। আর এই যে বি এইটাকে বলা হচ্ছে কাল্পনিক অংশ, কারণ এর সাথে আই আছে। কথা কি বুঝছো? ওকে, যদি বুঝে থাকো গুড, মানে ভালো, না বুঝলে আরো ভালো, তখন ক্লাসটা আবার করতে হবে তোমাকে। ঠিক আছে? তো দেখো রিয়েল অফ জেড আমরা লিখতেছি, রিয়েল অফ জেড শর্টকাট আমরা লিখে ফেলবো। কি করব? এসি প্লাস বিডি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এসি প্লাস বিডি, এসি কই থেকে আসলো? এই যে এসি, এই যে বিডি। কি বুঝছো? জাস্ট খালি একটু গুণ দাও, জাস্ট গুণ। আর ইমাজিনারির ক্ষেত্রে আসবে এডি মাইনাস বিসি। ঠিক আছে? এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, মানে সিমিলার ঘটনা। তো আমাদের ওইটা লাগতেছে না এখানে, সুতরাং আমরা এটা দিয়ে সলভ করে ফেলবো। তো চলো আমরা একটু প্রবলেমটা সলভ করি। এটা তাহলে এখানে এ কত 1, সি কত 1, বি কত -1, ডি কত 1। তো তুমি যদি ডিরেক্ট বসাও যে রিয়েল অফ জেড ইকুয়াল টু 1 into 1 minus 1 into 1, 1 into 1 plus 1 into 1. ও 1 into 1 বলতে স্কোয়ার আর কি, ওই একই কথা, স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে আলটিমেটলি ব্যাপার কি? 0 বাই সামথিং, তার মানে কি 0। তার মানে কি এখানে রিয়েল নাম্বার আছে? নাই, রিয়েল নাম্বার নেই। তাহলে রিয়েল নাম্বার কোথায়? 0। এই যে আমাদের অ্যান্সার। কি বুঝতে পারছো? মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি শর্টকাটটা মনে রাখো। এইটা মনে রাখলে তোমার হবে কি, যে তুমি যে নর্মাল উপায় করতা যে হরে যা আছে তার অনুবন্ধী ধারা লব এবং হরকে গুণন, মানে সহজ কথা হরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলা আনার একটা টেন্ডেন্সি, এই জিনিসগুলো লাগবে না। পরীক্ষার হলে টাইম অনেক বাঁচবে, আর যেটা তোমার চান্সের দরকার সেটাও হয়ে যাবে। বলা হচ্ছে দুইটা পরাবৃত্তে আমাদের দেয়া আছে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলতে এইটা দুইটা চ্যাপ্টারের সংমিশ্রণ বলতে পারো। দুইটা চ্যাপ্টার বলতে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে উপবৃত্ত, পরাবৃত্ত, আর একটা চ্যাপ্টার হচ্ছে সরলরেখা। কারণ দূরত্ব বের করতে বলছে, তো দূরত্ব বের করতে বললে সরলরেখা দিয়ে যাবে।
তো এগুলো তোমরা অনেক কিছু জানো, এখন আমরা জাস্ট করে ফেলতেছি। দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 2x, আর এটা যদি আমি লিখি তাহলে কত লেখা যাচ্ছে, এক্স স্কোয়ার 4y। তাহলে দেখো আমি যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন যা জানি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনগুলোর সাথে যদি আমি তুলনা করি তাহলে এটার ক্ষেত্রে আমি এ পাবো কত, এইটার ক্ষেত্রে এ পাবো -2 আর এইটার ক্ষেত্রে এ পাবো আমি 4। এখন ব্যাপার হচ্ছে যে এইটার ক্ষেত্রে এবং এইটার ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত। দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এইটা, তাহলে এই ক্ষেত্রে উপকেন্দ্র আমাদের সমীকরণটা যাবে কি করে, এরকম, সরি মাইনাস আছে তো, তাহলে উল্টা দিকে যাবে, এরকম করে যাবে, তাহলে উপকেন্দ্র এখানে থাকবে, তাহলে এখানে স্থানাঙ্ক কত হবে, a0। কথা কি বুঝতেছো না, বোঝো নেই, এরকম যাবে। তো যাই হোক ব্যাপারটা এরকম না, তাহলে আমাদের স্থানাঙ্ক হচ্ছে 2 0 আর একটা হচ্ছে এখানকার হচ্ছে 0 4। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কি করতে হবে, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তাহলে মধ্যবর্তী দূরত্ব রুট আবার 2a স্কোয়ার মাইনাস দিয়ে দাও, কোনো প্রবলেম নাই, প্লাস 4a স্কোয়ার। তাহলে আমাদের হবে 4 রুট ওভার 20, তাহলে 20 যদি হয়ে যায় তাহলে আমাদের অ্যান্সার হবে 2√5, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2√5। ঠিক আছে, দেখো নেক্সট প্রবলেম, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং y মাইনাস 2x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এইটা দেখার আগে আমরা কিছু একটু শর্টকাট দেখবো, তো সেই শর্টকাটগুলো একটু দেখো কি বলা হচ্ছে, খুব মজাদার কিছু শর্টকাট আছে এখানে। তো বলা হচ্ছে যে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা জানো তোমরা যে পাই স্কোয়ার, তাহলে কেন্দ্র যদি 0 0 হয় তাহলে 4টা কোয়াড্রেন্টকে সমান অংশে কেটে নেবে, তাই না, ওই অংশগুলো জানো। তো এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই দুইটা, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই তিনটা, এইটা এবং হচ্ছে এইটা, এই তিনটা। তার মধ্যে এটা একটু মিস্টেক আছে, তোমরা ঠিক করে নিবা যে 3, এটা ঠিক করে নিবা। তাহলে আমাদের কথা হচ্ছে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এবং ওয়াই ইকুয়াল টু mx, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এবং ওয়াই ইকুয়াল টু mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ডিরেক্ট ফর্মুলা, একদম ডিরেক্ট, কোনো কথাবার্তা নেই। 8 স্কোয়ার ডিভাইডেড বাই 3m কিউব, 8 স্কোয়ার ডিভাইডেড বাই 3m কিউব। তো আমরা এই কথাটা মাথায় রাখি, এরপর আমরা আগের স্লাইডে একটু যাই। দেখো এখানে কি বলা হচ্ছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে আমরা লিখি একটু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, তাহলে এখানে এ কত, এই সমীকরণে এ কত, এ হচ্ছে 1, আর y মাইনাস 2x ইকুয়াল টু 0। তো আমি যদি একটু ভালো করে লিখি y ইকুয়াল টু 2x, এটা লেখা যায়। এক্ষেত্রে আমাদের m কত, 2, এক্ষেত্রে আমাদের m কত, 2। তো এখন আমরা এই দুইটা অংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ডিরেক্ট আমরা কি করলাম, যে ক্ষেত্রফল ইকুয়াল টু 8 স্কোয়ার বাই 3m কিউব, এটা আমরা কিছুক্ষণ আগে জেনে আসলাম শর্টকাট। তো এইটা যদি আমি লিখি 8 স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার, 3m কিউবের মান হচ্ছে m হলো 2 তার উপর কিউব, 8 কেটে যাবে, অ্যান্সার আসবে আমাদের 1/3 1/3 স্কোয়ার ইউনিট, মানে বর্গ একক। তো স্কোয়ার ইউনিট কোথায় আমাদের, এই যে 1/3। কি বুঝতে পারলা, মানে তুমি যদি ওগুলো একটু মনে রাখো, তোমার যে ট্রেডিশনাল নিয়ম যে তুমি কি করবা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এরকম রেখা আঁকবা, ওয়াই ইকুয়াল টু mx এটা করবা, এরপর এই অংশটা বের করবার কি করবা, 0 0 থেকে এখানে কোথায় 2x যদি বসাও, আচ্ছা যাই হোক এখানে একটা মান আসবে আমাদের, এখানে আমাদের মানটা বের করতে হবে, এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা আপার লিমিট, এর ভিতর ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেট করতে হবে। তো এই কাজ কিছু করা লাগবে না, জাস্ট শুধুমাত্র কি করবা, ফর্মুলা বসাবা, স্ট্যান্ডার্ডের সাথে তুলনা করবা এবং ফর্মুলা বসাবা, স্ট্যান্ডার্ড নিয়মের সাথে তুলনা করবা এবং ফর্মুলা বসাবা। তবে এক্ষেত্রে কিছু বোঝার বিষয় আছে, কি বোঝার বিষয় সেটা আমরা এখানে বলবো। দেখো সেটা কি, যে তোমার যদি এগুলার বাহিরে কিছু আসে তখন তুমি আসলে কি করবা, এটা কি ম্যাটার না? তো এখন এগুলোর বাহিরে যদি আসে, ধরো তোমার একটা ম্যাথ এরকম আসলো, তখন তুমি কি করবা, বলা হলো একটা ম্যাথে তোমার মনে করো বলা হলো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax আর y ইকুয়াল টু 2x প্লাস 1, এই পরাবৃত্ত এবং এই রেখা দা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত, তখন কি করবা? তখন কিন্তু তোমার আসলে এই উপায় ছাড়া আর কিছু করার নাই, মানে এইভাবেই তোমাকে করতে হবে। 1 তার মানে এটা এইভাবে যাবে, তার মানে এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে, এই ক্ষেত্রে তোমাকে এইভাবে নিয়েই করতে হবে। কথা কি বুঝছো? মানে তোমাকে সহজ কথা হচ্ছে এই ক্ষেত্রফল একটা হচ্ছে কমন টপিক,
এই টপিকের ভিতর থেকে প্রতি বছরই প্রতিটা ভার্সিটিতেই একটা কোশ্চেন আসেই বলতে পারো, মানে মাস্ট একটা কোশ্চেন আসে। তো এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে এই শর্টকাটগুলো 5টা তুমি একটু মনে রাখবা খুব ভালোভাবে, এবং এর পরে যেগুলো আছে, কি পরে আছে, যে এই রিলেটেড যেগুলো আছে, এই রিলেটেডের ক্ষেত্রে একটু দিয়ে একটা প্রবলেম একটু দেখবা, যদি হুট করে দিয়েই দেয় কী করবা? পরীক্ষার হলে তো সারে আসলে কান্দা লাগবে পরে, তাই না? খুব ইজি কোশ্চেন, tan θ = 3/4 0, এটা হলে sin θ - cos θ এত। তাহলে আমাদের খুব ইজি কোশ্চেন এটা, তাই না? খুব ইজি কোশ্চেন আমরা করে ফেলি। বলে দিছে 0 π/2, তাহলে π/2 এর ভিতরে এই ফার্স্ট কোয়াড্রেন্টই থাকবে আমাদের। তাহলে এটা যদি আমাদের থিটা হয় তাহলে আমাদের কত হচ্ছে 3/4, তার মানে লম্ব 3 4, তার মানে এটা হচ্ছে আমাদের 5। তার মানে আমি যদি এখন এই অ্যান্সারটা করে ফেলি তাহলে কত হচ্ছে sin θ, ডিরেক্ট আমরা বসাই sin θ বলতে কত বোঝাচ্ছি, যে 3/5 মাইনাস cos θ বলতে 4/5, 3/5 যোগ 4/5। তাহলে আমাদের এখানে হলো 5, এখানে হলো -1 7 5, তাহলে 5 5 গেল, তাহলে -1/7। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে -1/7, -1/7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বলা হচ্ছে x² + y² = p² এবং x² + y², আচ্ছা দুইটা বৃত্ত আছে, পরস্পরকে যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে p এর মান কত। এখন কথা হচ্ছে অন্তস্থভাবে স্পর্শ করলে কি ঘটে আসলে। দেখো অন্তস্থভাবে দুইটা বৃত্ত যদি স্পর্শ করে তাহলে ঘটনাটা এরকম ঘটবে, তাই না? যদি অন্তস্থভাবে স্পর্শ করে তাহলে ঘটনাটা এরকম। ধরো এই বড় যে বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্রটা এখানে, আর এই ছোট বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আমাদের এখানে। তাহলে এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব আমাদের কি হবে, ডিরেক্ট যদি আমি লিখি যে C1, এটাকে যদি C1 আর এটা C2 দেই, আর এটার যে ব্যাসার্ধ এটা যদি R1, আর এই ছোট বৃত্তের যে ব্যাসার্ধ এটাকে যদি আমি R2 দেই, তাহলে C1 C2 = মডুলাস অফ R1 - R2। এখন বইপত্রে যেটা সাধারণত থাকে সেটা হচ্ছে R1 ভেরিয়াসেস টু R2, অর্থাৎ যেটা বড় সেটা থেকে ছোটটা বাদ। আরও সহজভাবে বলতে গেলে C1 C2 হচ্ছে একটা দূরত্ব, এই দূরত্ব কখনোই নেগেটিভ হবে না। এই জন্য আমরা কি করলাম, মডুলাস অ্যাপ্লাই করলাম। এখন যেটা অপশনে থাকবে সেটাই আমাদের মিলে যাবে, শেষ। তাহলে C1 C2, তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র কত আমাদের 0 0, প্রথম বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র আমাদের 0 0, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে আমাদের কেন্দ্র আসতেছে 0 4, দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে আমাদের কত আসতেছে 0 4। তাহলে প্রথম বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে, প্রথম বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত p, এবং দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে যে ব্যাসার্ধ সেটা আমাদের আসতেছে √4² - 7 +9, 16 + 9 25, মানে 5, আর টু আসতেছে আমাদের কত 5। তো আমরা একটু করে ফেলি C1 C2, তাহলে 0 0 4, তার মানে স্কোয়ার করলে 4ই আসবে, ইকুয়াল টু R1 p -5। এখন মডুলাস অবশ্যই আমি এখানে অ্যাপ্লাই করব। এখন মডুলাস তুলে দিলে যে কোনো একদিকে প্লাস মাইনাস নেব, তো আমি যদি এখানে প্লাস কনসিডার করি, যদি প্লাসটা কনসিডার করি তাহলে 4 = p - 5, তাহলে p এর মান হচ্ছে 9। এটা কি আমাদের আছে অপশনে, আছে কি না আমরা একটু দেখব। না, আমাদের এটা অপশনে নাই, তার মানে অবশ্যই আমাদেরকে নেগেটিভটাও কনসিডার করতে হচ্ছে। তাহলে আমরা নিলাম -4 = p - 5, তাহলে p = হচ্ছে আমাদের 1, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি বোঝা গেল? মানে ব্যাপারটা হচ্ছে যে অন্তস্থভাবে স্পর্শ করলে কি হয় এই শর্তটা মাথায় রাখো, এরপর তুমি কেন্দ্র ব্যাসার্ধ বের করে যোগ বিয়োগ করো, শেষ। এখন পরবর্তীতে কোনো এক ম্যাথে এরকম আসতে পারে যে অন্তস্থভাবে স্পর্শ আর করেনি, কি করছে বহিস্থভাবে স্পর্শ করছে, তখন কি হবে, জাস্ট শুধু C1 C2 = R1 + R2। 1 + i মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? দেখো 1 + i মূল বিশিষ্ট সমীকরণ বলতে বোঝাচ্ছে কি, যে আমরা অলরেডি জানি, অনেক কিছুই জানি। কি জানি তার মধ্যে একটা, যে 1 - i যদি একটা হয় তাহলে আরেকটা মূল হবে অবশ্যই 1 + i, তাই তো? তাহলে এই দুটোর মূল নিয়ে গঠিত সমীকরণ কত হবে, x² + মূলদ্বয়ের যোগফল। এই দুটো যদি যোগ করো তাহলে কত পাবা, এই দুটো যদি যোগ করো তাহলে কত পাবা, x² - মূলদ্বয়ের যোগফল হবে 2 × x প্লাস মূলদ্বয়ের গুণফল, গুণফল কত হবে আমাদের হচ্ছে 1² - i² মানে -1, তার মানে +2, তার মানে 2 = 0। আমাদের অ্যান্সার কোথায়, x² - 2x + 2, x² - 2x + 2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দ্রুত আগাই আমরা একটু। দেখো
সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5 এর মান কোনটি? এখন কথা হচ্ছে অপশন যেগুলো দেখো, অপশনের দিকে একটু নজর দেখো। অপশনের দিকে বলা হচ্ছে যে এই সবগুলো অপশনে ট্যান ইনভার্স আছে। তার মানে আলটিমেটলি তোমাকে তারা ইনডিরেক্টলি তারা তোমাকে বলছে যে তুমি অবশ্যই এই ফাংশনগুলোকে কিসে নিয়ে যাবা, এই ত্রিকোণমিতিক ফাংশনগুলোকে তুমি অবশ্যই ট্যানে নিয়ে যাবা, তারপর হিসাব কিতাব করবা। তো আমরাও সেই কাজই করব, বাধ্যগত লোকের মতো, যে ওরা বললো আমরা সে কাজটা করে ফেলি। ঠিক আছে, তাহলে সাইন লিখে তুমি এটা থিটা যদি কনসিডার করো, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে 4 5, তাহলে এটা কত হবে 3। তাহলে আমরা ট্যানে নিয়ে যাই, ট্যান ইনভার্স 4/3, ট্যান ইনভার্স 4/3 প্লাস। একইভাবে যদি আমি কজে নিয়ে যাই, তাহলে কজের ক্ষেত্রে কত হবে? কজ, তাহলে কজ বলছে ভূমি বাই অতিভুজ, তাহলে 2√5, তাহলে এটা অবশ্যই হতে হবে 1 পিথাগোরাস অ্যাপ্লাই করে, তাহলে প্লাস ট্যান ইনভার্স হাফ। এটা হচ্ছে আমাদের কথাবার্তা। তো আমরা এখন অ্যাপ্লাই করব ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি। সূত্র হচ্ছে ট্যান ইনভার্স এ প্লাস বি 4/3 প্লাস হাফ 1 মাইনাস 4/3 ইন্টু হাফ। এই 2 2 কেটে যাবে, 2 থাকবে, তাহলে আমাদের আসবে ট্যান ইনভার্স 6, লসাগু করলাম, এরপর কত হবে 8 প্লাস 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 2। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে ট্যান ইনভার্স 11/6, ট্যান ইনভার্স 11/6, ট্যান ইনভার্স 11/2। ও সরি, এটা তো আমাদের কি থাকবে 3 থাকবে, তাহলে 3 যদি উপরে উঠে যায় তাহলে কত হবে? উপরে হবে হচ্ছে 3/1, তার মানে এটা হচ্ছে আমাদের হবে 2, তাহলে আলটিমেটলি ট্যান ইনভার্স 11/2, ট্যান ইনভার্স 11/2, এটা আমাদের হচ্ছে অ্যান্সার। তো একটু সিনসিয়ারলি থাকবা এই এমসিকিউগুলো সলভ করার ক্ষেত্রে, বিশেষত লসাগু করার অংশটাতে খুব সিনসিয়ারলি থাকবা। নেক্সট, ddx log 10 base x। তো এই ফর্মুলার ক্ষেত্রে আমরা ছোট্ট একটা জিনিস দেখার চেষ্টা করি একটু। আমি কি লিখতে পারি দেখো, log ax, এটাতে আমি লিখতে পারি log a log x e e, তাহলে আমি এটা লিখতে পারি log a base e, আর এটা লিখতে পারি ln x। তাহলে আরো যদি ভালোভাবে লিখি ln x ইন্টু log a base। তো এইটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি সেটা বলো দেখি। তো আমরা লিখতে পারি ln x ইন্টু log 10 base e, আমি এটা লিখতে পারি, তাই তো? আমরা লিখে ফেললাম। আমরা এখন কি করব? এটাকে ddx করব, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করব। এখন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা কি? আমাদের এটাতে কিন্তু কোনো x নাই, তার মানে এটা কি আমাদের এখন কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে আমরা সাইডে রাখবো, এরপর যে আমাদের ভেরিয়েবল x আছে সেটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তো আমরা ln x এর ডিফারেন্সিয়েশন জানি 1/x, আর যা কনস্ট্যান্ট আছে তাহাই থেকে গেল। এই যে আমাদের হচ্ছে অ্যান্সার 1/x log 10 base e, 1/x log 10 base e আমাদের হচ্ছে বি অ্যান্সার। কথা বুঝছো? খুব ইজি কোশ্চেন, এটা বই থেকে হুবহু তোলা কোশ্চেন, বিগত বছরও বেশ কয়েকবার আসছে এটা। x²/25 প্লাস y²/m = 1 উপবৃত্তির 4 6 বিন্দু দিয়ে অতিক্রম করলে উৎকেন্দ্রিকতা কোনটি? আচ্ছা, উৎকেন্দ্রিকতা আমরা বের করব, তার আগে আমাদের জানতে হবে এই এমটা কত। আসলে আমাদের এই এম এর মানটা কত সেটা আমাদেরকে আসলে জানতে হবে। তো চলো আমরা এম এর মানটা জানি, যেহেতু উপবৃত্তটা, ধরো উপবৃত্তটা কেমনে গেছে জানি, কারণ এম এর মান যেহেতু জানি না আমরা ধরে নিলাম উপবৃত্তটা এমন, এই একটা বিন্দু আছে আমাদের হচ্ছে 4 6, তাহলে কি হবে? এই বিন্দুটা দ্বারা উপবৃত্তটাকে সিদ্ধ করব, এম এর মানটা আমরা বের করে নেব। তাহলে কত হচ্ছে 16 25 36 এম অন। m 16/25 36/m 36/m = 9/25, তাহলে আমাদের এটা গেল 4। তাহলে আলটিমেটলি m এর মান আসলে আমাদের কত? 100। তাহলে m এর মান আমি যদি 100 পাই, তাহলে উপবৃত্তটা কত হচ্ছে? x²/5² প্লাস y²/10² = 1। আমাদের উপবৃত্তটা হচ্ছে এরকম। এখন দেখো এই উপবৃত্তের ক্ষেত্রে কোনটা বড় সেটা একটু আমাদের দেখতে হবে। বড় হচ্ছে আমাদের বি, মানে এখানে হচ্ছে b গ্রেটার a। এই কন্ডিশন যদি হয় সেই ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা E = √b² মাইনাস a² ডিভাইডেড বাই b²। রুটটা অবশ্যই নিচে এক্সটেন্ড হবে, তো b²। তো আমরা লিখে ফেললাম
বি স্কোয়ার হচ্ছে আমাদের 100 মাইনাস 25 ডিভাইডেড বাই বির মান হচ্ছে আমাদের কত, বি স্কোয়ার হচ্ছে আমাদের 100। তাহলে আমরা লিখে ফেলি √75 ডিভাইডেড বাই 100। তো এখন আমি যদি এটা একটু ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাচ্ছে 3/4 √3 ডিভাইডেড বাই 2, √3 ডিভাইডেড বাই 2 আমাদের হচ্ছে বি অ্যান্সার। ওকে, এই ম্যাথগুলোর ক্ষেত্রে মনে রাখবা তোমার স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আনতে হবে, এর পরে গিয়ে তুমি তুলনা করে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা বের করবা। মানে তোমার বি বড় না এ বড় এর উপর নির্ভর করে উৎকেন্দ্রিকতার সূত্র, একটু মাথায় রাখিও। ওকে, y = 2x² + 3x + 5 বক্ররেখার 0, 1 বিন্দুতে অবিলম্বের ঢাল। তো অবিলম্বের ঢাল বের করার আগে আমাদের জানতে হবে যে স্পর্শকের ঢালটা কত, কারণ স্পর্শক আর অবিলম্ব হচ্ছে একটা আরেকটার সাথে লম্বভাবে অবস্থান করে। অর্থাৎ একটা ঢাল যদি জানি আরেকটা ঢাল বের করতে চাইলে জাস্ট খালি ঢাল দ্বয়ের গুণফল -1 করলেই আমি পাবো। তো এখন চলো আমরা এটা করে ফেলি। দেখো, তাহলে আমরা dy dx করতেছি, ঢাল বের করতেছি। তাহলে 4x + 3 কোন বিন্দুতে ঢাল, dy dx অফ 0 এবং 1 এই পয়েন্টে। তাহলে আমরা বের করতে পারলাম 3। তো ওই স্পর্শকের ঢাল যদি হয় 3 তাহলে অবিলম্বের ঢালটা কত হবে? তাহলে অবিলম্বের ঢালকে যদি আমি m হিসেবে কনসিডার করি, অবিলম্বের ঢাল হবে -1/3, কারণ গুণফল -1 হতে হবে। তাহলে আমরা এখন জানি y - y1 = m × x, ও সরি আমাদের ঢালের কথাই বলছে তাই না? তো হয়ে গেছে তো আমাদের ঢাল -1/3। ঠিক আছে, পরীক্ষার হলে একটু মাথায় রাখিও যে এরকম ম্যাথ করতে করতে হয়ে যায় কি হুট করে আমি সমীকরণ বের করে ফেলছি কিন্তু পরে দেখি যে না অনেক আগে আসলে অ্যান্সার হয়ে গেছে, জাস্ট খালি টাইম ওয়েস্ট। তো দরকার নেই এটা করার, একটু সিনসিয়ারলি থাকবা। ওকে, দেখো খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এটা। XYZ এর মান কোন মানের জন্য এইটা একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে। এখন কথা হচ্ছে এটা 2/2 ম্যাট্রিক্স। এই 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আননোনের পরিমাণ হলো 3টা। তো আননোন যতটা সমীকরণ দরকার ততটা, তাই তো? এটা স্বতঃসিদ্ধ কথাবার্তা এটা। তো এখন এই স্বতঃসিদ্ধ কথাবার্তার ভিতর সমস্যা করে দিল এই ম্যাট্রিক্সটা। তো অবশ্যই কিছু একটা ব্যাপার আছে এখানে। তো সেই ব্যাপারটা হচ্ছে এখন এই বি প্রতিসম হলে কি হবে জানো? বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ যা আছে এই মুখ্য কর্ণের উপাদানগুলোকে হতে হবে 0। মুখ্য কর্ণের উপাদানগুলোকে হইতে হবে 0, মানে যোগফল 0 না, ইন্ডিভিজুয়ালি 0 হবে, মানে 0 0 0 0 এরকম 0ই হবে মুখ্য কর্ণের উপাদানগুলা। আর যদি না হয় সেক্ষেত্রে বি প্রতিসম হবে না ওই ম্যাট্রিক্সটা। তো এই ক্ষেত্রেও আমরা সিমিলার ভাবেই করতে যাচ্ছি এটা। তো আমাদের x - y এটা হতে হবে 0, তাহলে x = হতে হবে y। প্রথমত আমরা একটু এখানে লক্ষ্য করি x = y কোথায় আছে, তাহলে x = y এটাতে নাই, তাহলে প্রথমে এটা বাদ, বিদায়। এরপর আসো যে x + 2z এটা হতে হবে আমাদের 0। এখন আসো আমরা অপশন টেস্টে যাব। যদি তুমি এইটা কনসিডার করো x = 3 আর y তোমার হচ্ছে z হচ্ছে পজিটিভ, তার মানে 0 হওয়ার চান্স নাই, তার মানে একটাতেই শুধুমাত্র চান্স আছে, সেটা হচ্ছে c নেগেটিভ, এটা। ঠিক আছে, মানে আমরা অপশন টেস্ট করে এটা করে ফেললাম। তাহলে আমাদের মেইন কথা ছিল আমাদের যে সম ম্যাট্রিক্স হলে বিপরীতসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, আমাদের মুখ্য কর্ণের উপাদানগুলো ইন্ডিভিজুয়ালি 0 হবে, ইন্ডিভিজুয়াল ভাবেই 0 হবে এরা, এটা মাথায় রাখো। প্রতিসমের ক্ষেত্রে কিন্তু এটা হবে না, এটা মাথায় রাখবে আবার। দেখো y = √sec x হলে dy dx। তো এখন খুব ইজি কোশ্চেন করে ফেলি। sec x, তাহলে আমরা dy dx এটা কিসের মতো লাগতেছে, √x এর মতো লাগতেছে। তো √x এর ডিফারেন্সিয়েশন কি, 1/2 √x sec x, কিন্তু এটা কি আসলেই x না, এটা x না, তার মানে কি এটা আবার ডিফারেন্সিয়েশন। তো sec এর ডিফারেন্সিয়েশন কি, sec x * tan x। কিন্তু দুঃখজনক হলেও সত্য এটা অপশনে নেই। তাহলে কি করতে হবে, কাটাকাটি করতে হবে। তাহলে এই যে হাফ মানে 2 নিলাম। এখন দেখো এখানে sec আছে, এখানে sec মানে √sec আছে, তাহলে একটা থাকবে কি আমাদের ভালো করেই লিখি, হাফ √sec x * tan x, এটা থাকা উচিত কাটাকাটি যাওয়ার পর। যদি এটাই থাকে আবার অপশনে দেখো, অপশনে কিন্তু y চলে আসছে, তার মানে এটাই কি y না? তাহলে আমরা কি করব, এটা y এর মানটা বসাই দেবো, y/2 tan x, y/2 tan x, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো
3x মাইনাস 4y প্লাস মাইনাস 3 ইকুয়াল টু 0 সরলরেখা 3 একক দূরবর্তী সমান্তরাল সরলরেখা। তো একটা সমান্তরাল রেখার দুই পাশেই 3 একক দূরত্বে থাকতে পারে। তো এখানে অপশনে আসলে সেটা করেনি, জাস্ট একটা দিছে। তো আমরা একটু দেখবো যে এর সমান্তরাল রেখাগুলো কোনগুলো। প্রথমত লক্ষ্য করবা যে এইটুকু ঠিক আছে, ঢাল সবই ঠিক আছে, তার মানে সবগুলোই ঠিক না, যে কোনো একটা ঠিক হবে। এখন দেখবো যে কোন দুইটার মধ্যবর্তী দূরত্ব আসলে আমাদের 3 হয়। তো আমরা একটা কাজ করি, আমরা একটা ধরে নিই, ধরি এই রেখার যে সমান্তরাল রেখা সেটা তো এটাই হবে, 3x মাইনাস 4y প্লাস k ইকুয়াল টু 0 হওয়া উচিত। তাহলে মধ্যবর্তী দূরত্ব বলে দিচ্ছে আমাদের 3 ইকুয়াল টু হবে মডুলাস অফ k প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার 9 প্লাস 16। তার মানে আলটিমেটলি আমরা এইটা লিখতে পারি 5। এখন তুমি কি করবা, তুমি করবা এই মানগুলা k এর মান বসাবা, এখানে বসাও। তাহলে k এর মান কত হচ্ছে দেখো তো, k এর মান যদি 3 বসাই, -3 বসাই, তাহলে 0 হচ্ছে না, মানে 3 মেলে না, সহজ কথা 3 মেলে না, মিললো না, বাদ। 18 বসাই, তাহলে কত হচ্ছে 18 যোগ 3, 18 আর 3 হয় 21, 21/5 হয় না 3, তাই এটাও বাদ। তারপর আসো -2, তাহলে -2 প্লাস 1 হয়ে যায় 1/5, তাহলে 1/5, 3 এর সমান হয় না, বাদ। তার মানে আলটিমেটলি রেজাল্ট তো এটা হবেই, তার মানে এবং ক্যালকুলেশন করেও দেখবা এটাই হবে, ঠিক আছে। tan থিটা ইকুয়াল টু 1/3 হলে sin 4 থিটা এর মান কোনটি? তো এক্ষেত্রে সব থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে দুইটা সূত্র মনে রাখতে হবে একটা এমসিকিউ করতে গেলে। সেটা হচ্ছে যে tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা একটা। আরেকটা জানতে হবে sin 4 থিটা, এটাকে একটু আমরা এইভাবে যদি লিখি sin 2 ইন্টু 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা বলতে এখানে 2 থিটা, কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে, 1 মাইনাস tan স্কোয়ার 2 থিটা। তো আমরা কি করবো, এটা থেকে মান বের করে এখানে 2 থিটার জায়গায় বসাবো এবং ফাইন্ড করে নেবো যে কোনটা আসলে অ্যান্সার আমাদের। তাহলে 2 ইন্টু 1/3 1 মাইনাস 1/9, একটু ক্যালকুলেশন করি, 2/3 ইকুয়াল টু 9/8, তাহলে হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 3, তার মানে আলটিমেটলি 3/4। 3/4 যদি হয়ে যায় তাহলে আমরা এখানে 3/4 বসাচ্ছি, 2 ইন্টু 3/4 1 মাইনাস 9/16, তাহলে আমাদের ক্যালকুলেশনে 2 এটা যাচ্ছে, তার মানে 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 16 ডিভাইডেড বাই 16 মাইনাস 9, 16 মাইনাস 9 করলে হয়ে যায় আমাদের হচ্ছে 7, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা 8, তাহলে 3 8 24 ডিভাইডেড বাই 7, 24 ডিভাইডেড বাই 7, 24 ডিভাইডেড বাই 25 আছে, তাই তো? তাহলে ভুল হয়েছে কোথাও, আমাদের দেখতে হবে। আমাদের দেখো আমাদের সূত্রই কিন্তু ভুল হয়েছে, সূত্রটা কি, সূত্র ছিল 1 প্লাস, তাই না? প্লাস ছিল আমাদের, তো প্লাস দিলে এখানে কত হয়ে যাবে আমাদের 25, এটা ছিল আমাদের 25, তাহলে জাস্ট এখানে আমাদের 25, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে আমাদের 25, তাহলে 24/25, 24/25, এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। জাস্ট একটু সূত্রটা মনে রাখো, সূত্রটা মনে রাখলেই কাজ হয়ে যাবে। আচ্ছা দেখো, -2 4 এবং 4 - 2 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে x অক্ষ কি অনুপাতে বিভক্ত করে? তো এক্ষেত্রে আমরা জাস্ট একটা শর্টকাট মনে রাখবো, x অক্ষের ক্ষেত্রে যদি বলে তাহলে y এর অনুপাত, তাহলে y1/y2, আর y অক্ষের ক্ষেত্রে যদি বলে তাহলে x1/x2। এখন এখানে অবশ্যই একটা মাইনাস দিবা তুমি, কেন মাইনাস দিবা এর কারণটা বলতেছি, মাইনাস মাইনাস যদি মাইনাস আসে তাহলে অন্তর্বিভক্ত, যদি প্লাস আসে তাহলে বহির্বিভক্ত, কথা শেষ। তাহলে আমাদের কথা হচ্ছে যে -y1 হচ্ছে 4, y2 হচ্ছে -2, তার মানে আমাদের কত হচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে, ও আচ্ছা আমাদের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত বলেইনি, তার মানে অনুপাতটা বের করলে হয়ে যাচ্ছে 2 ডিভাইডেড বাই 1, তার মানে 2:1, তার মানে 2:1, আমাদের এটা অ্যান্সার। জাস্ট শুধুমাত্র কি অনুপাতে বিভক্ত করছে এটা জানা দরকার, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত ডিফাইন করতেই বলেনি, তো দরকার কি, তাই না? যেটা বলছে সেটা পাইলেই হয়ে গেল আমাদের। আসো এবার জটিল সংখ্যার ম্যাথ। বলা হচ্ছে যে i = √2y - 1 হলে y⁸ হোয়াট? তাহলে এক্ষেত্রে শোনো, এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখো, এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের যে ফাংশনটা বলছে, মানে y = সামথিং কিছু আসে না, এই y এর মানটাই আগে বের করো তুমি, লক্ষ্য রাখতে হবে y এর মানটাই তুমি বের করো। তো আমাদেরও কাজ হচ্ছে y এর মানটাই আমরা বের করব। তাহলে আমরা করতেছি i প্লাস
1 ডিভাইডেড বাই √2 ইকুয়াল টু ওয়াই। আমরা যদি বর্গ করে দিই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু i প্লাস 1, এটাকে যদি হোল স্কোয়ার করো তাহলে হয়ে যাবে তোমার হচ্ছে 2i, আর নিচে থাকবে স্কোয়ার করার কারণে 2 কাটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে i। তাহলে y টু দি পাওয়ার 8 কে আমি লিখতে পারি y স্কোয়ার টু দি পাওয়ার 4 i স্কোয়ার, সরি y স্কোয়ার মানেই তো হচ্ছে আমাদের i, তাহলে এইটা হচ্ছে আমাদের 4, তাহলে এটা আমাদের হচ্ছে 1। তাহলে আমাদের অ্যান্সার কোথায়? অ্যান্সার হচ্ছে আমাদের 1। i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 1, কারণ i স্কোয়ার ইকুয়াল টু -1 ইন্টু -1 প্লাস 1। tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 - x স্কোয়ার ইকুয়াল টু সাইন ইনভার্স, এইটার সমীকরণ হলো কোনটি? তো দেখো এই ম্যাথটার ক্ষেত্রে ডিরেক্ট বই থেকে উঠাই দিছে আমাদের ম্যাথ, তাই না? তো ডিরেক্ট ম্যাথ যদি আমাদের বই থেকে উঠাই দেয়, একটু মাথায় রাখি আমরা যে ডিরেক্ট তাহলে ফর্মুলা আছে এখানে। কি ফর্মুলা? এটা কি আমাদের 2 tan ইনভার্স x এর ফর্মুলা না? দেখো তো 2 tan ইনভার্স x এর ফর্মুলা এটা। এরপর দেখো ইকুয়াল টু সাইন, তাহলে 2 tan ইনভার্সের আবার ফর্মুলা 2 tan ইনভার্স a, আবার 2 tan ইনভার্স b, সেম ফর্মুলা। তাহলে 2 গুলো যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমাদের যেটা হবে tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, আমি এটা লিখতে পারি। তাহলে আলটিমেটলি tan ইনভার্স থাকবে, যেহেতু আমাদের x এর মানটা বের করতে হবে, আমি এইটুকুতে কি করব, এইটুকুতে অংশে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলাটা বসায় দিব। tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলাটা বসাই দিব। তাহলে বসাই দিচ্ছি। তাহলে tan ইনভার্স a প্লাস b 1 মাইনাস ab, আর আমাদের রেজাল্ট অলরেডি হয়ে গেছে। কি রেজাল্ট? এই যে tan ইনভার্স গন। তাহলে x ইকুয়াল টু a প্লাস b 1 মাইনাস ab, a প্লাস b 1 মাইনাস ab। এইটা অনেক সোজা, জাস্ট শুধুমাত্র সূত্র মনে রাখো, সূত্র, জাস্ট সূত্র, আর কোনো কথাই নেই মাঝখানে। আসো আবার একই কথা, আবার সূত্র দেখো, সিমিলার কথা। তাহলে ddx এটা কিসের ফর্মুলা দেখো একটু মনে করি আমরা। তাহলে tan ইনভার্স 2 × 2x, তাহলে 2 tan ইনভার্স x বলতে এখানে 2x, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। তাহলে আমরা 2 লিখলাম, বাইরে পাঠিয়ে দিছি 2 ddx tan ইনভার্স 2x। এখন বলো আমি যদি এটা লিখি 2 tan ইনভার্স x, ডিফারেন্সিয়েশন 1/1 প্লাস x স্কোয়ার বলতে হচ্ছে 2x স্কোয়ার ইনটু এটা কি x না, তার মানে ডিফারেন্সিয়েট করলে আবার পাবা তুমি 2, তার মানে আমাদের হয়ে গেল 2 and 2 4 ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কোয়ার, 4 ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কোয়ার, 4 yes this is okay। ও ভয়াবহ না, তাই না? দেখো আমরা এটা করে ফেলি, খুব ভয়াবহ না, একটু মজাও আছে ম্যাথটাতে। কীভাবে করবো একটু দেখো, আমরা একটু ধরে নেব এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে কিছু স্পেসিফিক কথা। এর আগে আমরা ইন্টিগ্রেশনে যারা 2টা দেখছি ওখানেও কিছু কথা বলছি। আবার দেখো একটু মজাদার কিছু কথা, যে আমাদের রুটের ভিতরে এরকম যদি থাকে, তুমি দেখো এই রুটটাকে যদি তুমি রুটের ভিতর যা আছে এইটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, উপরেরটা পাও কি না, উদ্দেশ্য হচ্ছে তোমার এটা। যদি পাই তাহলে আমাকে ধরতে হবে এইটা, যেহেতু রুটের ভিতর আছে, সুতরাং শুধু জেড ধরলে চলবে না, সুতরাং এটাকে ধরতে হবে জেড স্কোয়ার। তাহলে আমি লিখে ফেলি -4x dx ইকুয়াল টু 2z dz, ঠিক আছে? 2 গেল, তাহলে x dx ইকুয়ালস টু -half z dz। তাহলে আমরা কি করব, এই অংশটা এখানে বসাই দেব। আমি লিমিট বসাচ্ছি না আপাতত, লিমিট আমি বসাবো না। তাহলে x dx সমান হচ্ছে আমাদের হাফ থাকলো বাহিরে, তাহলে -half, এটা হচ্ছে আমাদের z dz, আর এটা হচ্ছে আমাদের z স্কোয়ার। তো z স্কোয়ার আর রুট যদি থাকে তাহলে কেটে যাবে, আলটিমেটলি -half ইন্টিগ্রেশন অফ dz। কারণ কি, একটু কারণটা বলি। কারণ হচ্ছে দেখো এই অংশ থেকে কি হবে, দেখো তো z ডিভাইডেড বাই z হবে, তাহলে z কাটা 1 টিকে যাবে, তার মানে আমরা সেটাই লিখে ফেলছি ডিরেক্ট। ওকে, যদি আমরা ডিরেক্ট ওইটাই লিখি তাহলে আমাদের অ্যান্সার কত, -half। এখন এখানে কিছু বোঝার বিষয় আছে। কি বোঝার বিষয় আছে? দেখো এখানে কিন্তু তোমার কোনো ফাংশনই নেই, আছে নাকি কোনো ফাংশন এখানে কিন্তু কোনো এই জায়গাতে কোনো ফাংশনই নেই আমাদের। তাহলে আমরা কি বসাবো, এক্স এর মান কি করে বসাবো, তাই না?
তার মানে এখন আমরা কি করতে হবে, এই ফাংশনটাকে অবশ্যই অবশ্যই এক্স থেকে জেডে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি করব, এক্স এর মান যখন জিরো, এক্স এর মান যখন জিরো তখন জেড এর মান কততে যায়? এক্স এর মান যদি জিরো হয় জেড এর মান যাবে 3 তে, এক্স এর মান যদি হয়ে যায় 2 তাহলে জেড এর মান চলে যাবে আমাদের 2 টু কত হয়ে যাবে, 2 2 4 4 8, তাহলে হয়ে যাবে 1, তাই না? তো আমাদের এই ক্ষেত্রে তাহলে দেখো এখানে আমাদের লিমিট হবে 3 আর এখানে হবে হচ্ছে 1 ডিজেড, শেষ আমাদের কার্যক্রম। এই মাইনাস আমি একটা কাজ করতে পারি, এই মাইনাসের মাধ্যমে আপার লিমিটকে লোয়ার, লোয়ারকে আপারে কনভার্ট করতে পারি। তাহলে আমরা সেটা করে নিচ্ছি, কারণ মাইনাসটাকে একটু অ্যাভয়েড করি। তাহলে হচ্ছে 3 1 ডিজেড, তাহলে আলটিমেটলি হাফ থেকে গেল, তার মানে হচ্ছে আমাদের জেড এটা, তাই তো? তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কত, 3 1, তার মানে হাফ 3 - 1 ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, কারণ 2/2 মানে হচ্ছে 1, এবং সেটা হচ্ছে আমাদের এই যে এইটা অ্যান্সার। এই বুঝলা কি না তোমরা? দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু ম্যাথ, এবং খুব কষ্টসাধ্য একটা ম্যাথ বলতে পারো। তোমরা অনেকেই পারোই না, এটা নিশ্চিত, যারা 23-24 সেশনে পরীক্ষা দিছো এটা নিশ্চিত থাকতে পারো অনেকেই পারো নি তোমরা। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা একটু এক্সেপশনাল, বুঝছো, তারা পারবে এগুলো। তো দেখো আমরা একটু রিমাইন্ডার দিই, রুটের ভিতরে যা আছে সেটাকে যদি আমি কিছু একটা ধরি, উপরেটা পাচ্ছি, তো আমি সেটাকে ধরলাম, যেহেতু রুটটাকে কাটা উচিত সেই কারণে আমি জেড স্কোয়ারই ধরে নেবো ডাইরেক্ট, মানে রুট সহ তুমি জেড ধরো, সহজ কথা ধরলাম, আমি এরকম করলাম। তো শেষ পর্যন্ত আমি দেখলাম এই অংশটা চলে আসতেছে আমাদের, তো আমি পাইলাম, ঠিক আছে। এরপর দেখো এরপর কি করলাম, এই অংশটাকে আমি এখানে বসালাম। আমি চাচ্ছিলাম যে এক্স এর সাপেক্ষেই লিমিটগুলো বসায় তারপর মান বের করার, কিন্তু আমি দেখতেছিলাম যে এখানে এক্স রিলেটেড কোনো টার্মই নেই আসলে, আমি বসাবো কোথায়? তো বাধ্য হয়ে আমাকে পরে কি করতে হলো, এক্স এর মানটাকে জেডে কনভার্ট করতে হলো, ঠিক আছে। এরপর তো নর্মাল উপায়। দেখো এই ম্যাথে বলা হচ্ছে 5 tan স্কোয়ার থিটা প্লাস মাইনাস সেক স্কোয়ার থিটা, তো এগুলো তোমরা 9-10 করে আসছো অনেকেই। 5 tan স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার মানে হচ্ছে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 11, তাহলে আমাদের হচ্ছে 4 tan স্কোয়ার থিটা, 4 tan স্কোয়ার থিটা 5 একটা বাদ গেল, তাই না? লিখে ফেলি, 4 tan স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত হয় আমাদের 10, সরি 11, তাহলে 4 tan স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 12, তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় 3, তাহলে tan থিটা হয় হচ্ছে আমাদের √3। এখন কথা হচ্ছে tan এর থিটা মানে tan থিটা এটা কোন কোয়াড্রেন্টে আমাকে কাউন্ট করতে হবে? কাউন্ট করতে হবে আমাদের পাই থেকে 2 পাই, তাহলে বলতে গেলে এই যে দুই কোয়াড্রেন্টের ভিতরে আমাকে কাউন্ট করতে হবে, এবং এই দুই কোয়াড্রেন্টের ভিতর এখানেই শুধুমাত্র আছে আমাদের tan পজিটিভ, কারণ tan এর পজিটিভ ভ্যালু আসছে, তার মানে আমি দুই দিক থেকে নিতে পারি। আমি এখন কাউন্ট করতে পারি এটা দুই দিক থেকে, আমি হয় কাউন্ট করবো এই দিক থেকে আর না হয় কাউন্ট করবো এই দিক থেকে, কারণ এটা এই কোয়াড্রেন্টেই থাকবে, ঠিক আছে। তো আমি এই ক্ষেত্রে কাউন্ট করতেছি এই দিকে থেকে, তাহলে পাই প্লাস, আমরা লিখে ফেলি tan থিটা ইকুয়াল টু tan পাই প্লাস π/3, তাহলে tan গেল, থিটা ইকুয়াল টু 4π/3, তাহলে অ্যান্সার আমাদের কোথায় 4π/3, এই যে 4π/3। কি বুঝছো? অনেক মজাদার ম্যাথ, ত্রিকোণমিতির ম্যাথ অনেক মজাদার ম্যাথ। এরকম একটা কথা প্রচলন আছে ত্রিকোণমিতিতে, যে ত্রিকোণমিতিতে তুমি সূত্র শুধু অ্যাপ্লাই করো, ত্রিকোণমিতিতে যা শুধুমাত্র সূত্র অ্যাপ্লাই করো সঠিক পন্থায়, ম্যাথ মিলবেই, কিন্তু কখন মিলবে এর নিশ্চয়তা নেই। কথা কি বুঝছো? যদি তুমি ঠিকভাবে না বুঝে করো, মানে তুমি বুঝে করলা, এই ক্ষেত্রে কি হবে, খুব ইজি ওয়েতে, মানে প্রিসাইজ ওয়েতে তুমি করতে পারবা। কিন্তু যদি তুমি এমন করো ওই স্বতঃসিদ্ধ নিয়ম যে সূত্র অ্যাপ্লাই করলেই হয়, সূত্র অ্যাপ্লাই করলা, ম্যাথ হয়ে গেল 2 পেজ, কী লাভ তোমার, তাই না? এই জন্য ত্রিকোণমিতির ম্যাথগুলা এক্সারসাইজ অন্য অন্য ম্যাথের থেকে বেশি করতে হয়, এবং ফর্মুলাগুলোও অনেক বেশি মনে রাখতে হয়, কারণ হুট করে দেখবা একই জাতীয় ফর্মুলা এমনি এক জায়গায় ব্যবহার হচ্ছে, তাই না? তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে খুব ভালোভাবে, যে কোথায় কোনটা আমি আসলে অ্যাপ্লাই করতে যাচ্ছি। দেখো বলা হচ্ছে এত পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তো আমরা অলরেডি এটা শর্টকাট জেনেই আসছি, তাই না? তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা বলছিলাম যে যেটার ঘাত 2 তার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে আমরা 2y ইকুয়াল টু কত পাইলাম আমরা 0 ইকুয়াল টু 2y প্লাস 8 প্লাস 0, তার মানে y ইকুয়াল টু হচ্ছে আমাদের -4। এখন আমি দেখবো যে এই শীর্ষবিন্দুগুলোতে কোথায় কোথায় আছে y গুলো -4, তো আমি একটু দেখি 4
3 4 -4, তাহলে এর আনসার তো এইটাই, চোখ বন্ধ করে, কোনো সন্দেহ নেই, তাই না? আরও যদি তুমি এরকম একাধিক অপশনে পাইতা যে -4, সেক্ষেত্রে কি করতা? সেক্ষেত্রে এই ওয়াই এর মানটা এই মেইন ফাংশনে বসায় তুমি এক্স এর মানটা জাস্ট বের করে নিতা। ওকে, দেখো আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু π/3 হলে আর্গুমেন্ট অফ আই জেড ইকুয়াল হোয়াট? আচ্ছা, আর্গুমেন্ট ব্যাপারটা কি আসলে বলো দেখি একটু। আর্গুমেন্টের ব্যাপারটা কি? একটা অ্যাঙ্গেল, তাই না? আই যদি কোনো জটিল সংখ্যা, একটা জটিল সংখ্যা আছে, ধরো জটিল সংখ্যা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আছে, এই জটিল সংখ্যার সাথে যদি কখনো আই জেড যুক্ত হয়, এটা যাই মান আসুক সেটা ম্যাটার না, সেটা অ্যাঙ্গেলটা বা আর্গুমেন্টটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তো আমাদের এই ক্ষেত্রে সিমিলার ঘটনা ঘটছে, জেডের সাথে জাস্ট শুধুমাত্র আই, তো এইটার আর্গুমেন্ট যদি এখানে থাকে তাহলে এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, মানে এইটা হবে π/2 আর এইটা হচ্ছে আমাদের কত? π/3। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে গেল, গ্যালভানোমিটারের বিক্ষেপ দিল, তাই তো? দেখো গ্যালভানোমিটার তো আমাদের আর থিটা, তো থিটা বের করতে হচ্ছে π/2 প্লাস π/3। তাহলে আমি একটু লসাগু করি 6, তো লসাগু করলে যদি 6 হয় তাহলে 3 প্লাস 2 ব্র্যাকেট দিলাম, একটু পাই লিখি, তাহলে 5π ডিভাইডেড বাই 6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5π ডিভাইডেড বাই 6, 5π ডিভাইডেড বাই 6, এই বি হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এ ইকুয়াল টু 5 4 2 3 হলে অ্যাডজয়েন্ট অফ এ কত হবে? এখন দেখো অ্যাডজয়েন্টের ক্ষেত্রে খুব ইজি, কি বলা হচ্ছে? এ একটা ম্যাট্রিক্স, এ বি সি ডি, এটা যদি একটা এই ম্যাট্রিক্স হয় এবং তোমাকে যদি বলা হয় অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু হোয়াট, তাহলে তুমি কি করবা? খুব ইজি ওয়েতে করতে পারো। কি করে? এই মুখ্যকর্ণের উপাদানগুলোকে একটা আর একটার কাছে পাঠাই দিবা, মুখ্যকর্ণের উপাদানগুলো নিজেদের মধ্যে বিনিময় হবে। তো আমরা বিনিময় করে ফেললাম, এখানে ডি এখানে এ, এবং গৌণকর্ণের যে উপাদানগুলো আছে এগুলোর চিহ্নের পরিবর্তন হবে, তাহলে -b -c। আমি এই শর্টকাটটাই এই ম্যাথের ক্ষেত্রে ইউজ করব। তো দেখো 5 3, তাহলে 3 জায়গায় 5, 5 এর জায়গায় 3, তাহলে 3 5 হজো 3 5 3 5, তার মানে 3 5, এটা বাদ, এটা কিন্তু বাদ গেল। এরপর আসো কত? -4 -2, -4 আছে নাকি? নাই, বাদ। -4 -2, এটি অ্যান্সার। -4 এটা হয় না, কথা কি বুঝছো? খুব ইজি, জাস্ট শুধু মনে রাখো। আর একটু বলি, এইটার সাথেই যদি তুমি এ ইনভার্স বের করতে চাও তাহলে কি হবে দেখো তো? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই কি? মডুলাস অফ এ। তার মানে এটার সাথেই যদি তুমি মডুলাসটা গুণ দাও তাহলে তুমি ইনভার্স পাবো। আমরা অলরেডি এই ইনভার্সের শর্টকাট দেখছি, কিন্তু পরীক্ষাতে আসলে আর ওই তোমার যে ইনভার্স, এটা স্বাধীনতা দেয় না, মানে দেয় অনেক পরীক্ষাতে দেয়, আবার অনেক পরীক্ষাতে দেয় না। এখন অন্য ঘটনা ঘটায়। কি ঘটনা ঘটায় জানো? এই যে একটু বলি, দেখো এখন এই ঘটনা ঘটায় না, বলে যে অ্যাডজয়েন্ট অফ এ, এটা বলে। এরপর বলে কি জানো? অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স, মানে তোমাকে যতভাবে প্রেশার দেওয়া যায় তারা দিবে। ঠিক আছে, ওকে। দেখো আমরা একটা করি, কি বলছে যে এটা সমীকরণের মূলদয় পি কিউ। তাহলে আমরা কি জানি? মূল দুটা যদি থাকে তাহলে মূলদয়ের যোগফল আর মূলদয়ের গুণফল। তাহলে মূলদয়ের যোগফল হচ্ছে কত? -2, আর গুণফল হচ্ছে -2। তো এই ক্ষেত্রে আমাদের যেটা বের করতে বলা হচ্ছে 1/p প্লাস 1/q, এটা যদি আমি বের করি তাহলে লসাগু করো pq, p প্লাস q, তাহলে মান বসাও -2 হয়ে যাবে আমাদের 1, -2 হয়ে যাবে আমাদের 1। খুব ইজি, বুঝছো? এগুলা অনেক সোজা কোশ্চেন, অনেক সোজা কোশ্চেন, অনেক। যে বৃত্তের কেন্দ্র 4 3 এবং এত রেখাকে স্পর্শ করে তার সমীকরণ। আচ্ছা, এখন কথা হলো 4 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটার ভিতর কোনটা আছে সেটা তুমি প্রথমত খুঁজে বের করো। তাহলে 4 3 খোঁজো, এটা 4 3 নাই, এইটা আমাদের 4 3 হচ্ছে না, তার মানে এটা বাদ, কেন্দ্র 4 3 না। তাহলে 4 3 এটাও না, তাহলে -4 3 হয় এটা, তার বাদ। তাহলে এই দুটোর ভিতরে আমাদের অ্যান্সার আছে, এটা নিশ্চিত। এখন করতে হবে ওই রেখাকে স্পর্শ করে। আচ্ছা, ওই রেখাকে স্পর্শ করলে কি হবে? কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব এই বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। তাহলে আমরা করে ফেলি, লম্ব দূরত্ব করবো, তাই না? তাহলে লম্ব দূরত্ব করে ফেলি। তাহলে লম্ব দূরত্ব ডি 5 এবং 4 20 -36 প্লাস 3 ডিভাইডেড বাই 13, 20 23 13 13,
13/13 মডুলাস মাইনাস থাক, সমস্যা নেই। তাহলে হয়ে গেল আমাদের কত, ডি ইকুয়াল টু হয়ে গেল আমাদের কত 1। তাহলে এখন এই দুটো বৃত্তের ভিতর ব্যাসার্ধ হতে হবে কত 1। তো আমি এক্ষেত্রে কি করব, কি আর ইকুয়াল টু আমরা জানি রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, আমি সির মানটা এখানে বের করে নেব। দেখো আর ইকুয়াল টু 1 জি স্কোয়ার, জি ছিল হচ্ছে আমাদের কত 4, তাহলে 16 প্লাস 9 মাইনাস সি, তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে সি ইকুয়াল টু 1 মাইনাস 25, তাহলে সি ইকুয়াল টু মাইনাস 24, সি ইকুয়াল টু মাইনাস 24, তাহলে এটা সরি মাইনাস মাইনাস, তাহলে মাইনাসের মধ্যে কাটা, সি ইকুয়াল টু প্লাস 24, সি ইকুয়াল টু হচ্ছে আমাদের প্লাস 24, তাহলে আমাদের হচ্ছে সি অ্যান্সার। কি ঠিক আছে, মানে আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এটা হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ। বলা হচ্ছে যে 3x মাইনাস পি ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0 রেখাটি এত ঢাল বিশিষ্ট রেখার উপর লম্ব হলে, এখন লম্ব হলে কি হয়, ঢাল দেওয়ার গুণফল -1, তাই না? তাহলে এই রেখার ঢাল আর এই ঢাল গুণফল কত, -1 হবে। তাহলে এই রেখার ঢাল কত, এই রেখার ঢাল যদি আমি m1 ধরি, তাহলে m1 কত আসতেছে আমাদের 3/-p, আর ওই রেখার ঢাল কত m2 যদি হয় তাহলে 5/3, তাহলে গুণফল কত হবে -1, তাহলে m1 হচ্ছে -3/p, m2 হচ্ছে 5/3, 3 কাটা, তাহলে -1, এই যে মাইনাস গেল, তাই তো? ও সরি -x এর শক ব্যবহার শক, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস হবে, এটা একটু ভুল হয়েছে আমাদের 3/5, তার মানে আমাদের হচ্ছে এখানে 3/p, তাহলে 3 কাটা সরি মাইনাস, তাহলে থাকি যাবে আমাদের থেকে যাচ্ছে, তাহলে p ইকুয়াল টু -5, p ইকুয়াল টু -5, এই যে এটা আমাদের আছে। ওকে, আমরা একদম শেষে চলে আসছি, আমাদের দুইটা এমসিকিউ আছে, আর দেখো একটু দ্রুত। এত বক্ররেখার 0-6 বিন্দুতে অবিলম্বের সমীকরণ, আচ্ছা আমরা কিন্তু অলরেডি এই সমীকরণ দেখেই আসছি, তাই না? আমরা 0-6 বিন্দুতে অবিলম্বের সমীকরণ এটা দেখেই আসছি, তো এটা তোমরা অবশ্যই করে নিবা। ঢাল বের করবা, স্পর্শকের ঢাল এবং অবিলম্বের ঢাল গুণফল -1, এটা করবা। এরপর দেখো এটা এর মান কত, তাহলে আমরা একটু করে ফেলি এটা। তাহলে ই টু দি পাওয়ার cos ইনভার্স, তো আমরা এর আগে কি বললাম যে কোন অংশকে ধরলে কোন অংশ পাওয়া যায় এটা খোঁজো। তাহলে কাকে ধরবো, এই যে cos ইনভার্স, এটাকে যদি ধরি এই অংশ পাওয়া যাবে। মাইনাস প্লাস এখানে ম্যাটার না, মাইনাস প্লাস কোনো ম্যাটার না, তো আমাদের যদি ম্যাটার নাই থাকে তাহলে আমরা ধরি যে cos ইনভার্স x ইকুয়াল টু z, তাহলে মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার dx ইকুয়াল টু dz, তাহলে আমরা এটা জানি। তাহলে আমরা ধরে ফেলি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার z dz, কারণ নিচের অংশ অলরেডি চলে গেছে আমাদের, তাই না? তাহলে এটা লেখারই আমাদের দরকার নেই। তাহলে এটার ইন্টিগ্রেট কত, ই টু দি পাওয়ার z, একটাই ফর্মুলা আছে যেটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সেম, সেটা হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার x, তাই তো? সিমিলার কথা সি। এরপর ই টু দি পাওয়ার সরি মাইনাস একটা থাকতো এখানে, মাইনাস এই মাইনাসটা চলে আসতো cos ইনভার্স x প্লাস সি, মাইনাস ই টু দি পাওয়ার cos ইনভার্স x প্লাস সি, মাইনাস ই টু দি পাওয়ার cos ইনভার্স x প্লাস সি, এই যে বি অ্যান্সার আমাদের। কি ঠিক আছে? তো আমাদের ম্যাথ শেষ। আমাদের রাজশাহী ইউনিভার্সিটির 23-24 সেশনের টোটাল 37টা ম্যাথ, শুরুতেই বলছিলাম কি করে 37, 25 যোগ 12, এটা হচ্ছে ম্যাথ অংশের 25টা, বায়োলজি অংশে হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি, এখানে থাকে ম্যাথে থাকে 12টা, বায়োলজিতে থাকে মানে 12 অথবা 13, আর বায়োলজিতে 12 অথবা 13, মানে টোটাল 25টা থাকবে এখানে, তাই তো? এই জন্য ম্যাথের পরিমাণটা বেশি, বায়োলজির পরিমাণটা বেশি। তো আমরা একটা সেশনের একটা শিফটের ম্যাথ অলরেডি আমরা সলভ করলাম, তো তোমরা এগুলো ক্লাস করতে থাকো, আশা করি উপকৃত হবা। পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওগুলো দিব, তোমরা ইউটিউব চ্যানেলে আমাদের চোখ রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।